আমি তো সাবধানেই থাকি, কিন্তু আমার সঙ্গে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। জলের বোতলে বিষ মিশিয়ে দিই। ভাই, কথা বল ভাই। ভাই, দ্বিতীয়বার বিয়ে করব এ আমি কখনো কল্পনাও করিনি। সুমির জন্মের কয়েকদিনের মধ্যেই ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছে। সুমির এখন 6 মাস বয়স। তোমার হাতে ওকে তুলে দেব। আমার বিশ্বাস তুমি ওকে নিজের সন্তান মনে করে মানুষ করবে। তুমি চিন্তা করো না গো। আমি ওকে কখনো বুঝতে দেব না যে আমিও সৎ মা। আমার উপর ভরসা রাখতে পারো। তুমি আমাকে চিন্তামুক্ত করলে। আমার সুমি তাহলে একজন ভালো মা পাবে। বেশ রাত হয়ে গেছে। আমাদের আর কত দূরে যেতে হবে? সেই সকালে রওনা দিয়েছি। পথ যেন আর ফুরাচ্ছে না। এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। অন্ধকার রাত, কিছু তো দেখাও যাচ্ছে না। ও দাদা, আপনি মনে হচ্ছে রাস্তা ভুল করেছেন। এটা তো আমাদের বাড়ির রাস্তা না। উনি তো কোনো কথা বলছে না। আমার না কেমন যেন ভয় ভয় লাগছে। ও দাদা, আপনি কি কানে কিছু শুনতে পাচ্ছেন না? এটা তো আমাদের বাড়ির রাস্তা না। ওনাকে গরুর গাড়ি ঘোরাতে বলো। এই অচেনা রাস্তা দিয়ে রাতের অন্ধকারে আমরা কোথাও যাব না। ও দাদা, আপনি তো দেখছি জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছেন। আমরা এই দিক দিয়ে যাব না। জঙ্গলের মধ্যে কেমন যেন শব্দ হচ্ছে। মনে হচ্ছে ঝড় উঠবে। জোরে ঝড় শুরু হয়ে গেল। এখন কি করব? ও দাদা, এখানে থামুন। ঝড় থেমে গেলে যাব। আমরা বিপদে পড়েছি। আমাদের বাঁচার কোনো রাস্তা নেই মনে হচ্ছে। চারিদিকে গাছপালা ভেঙে পড়ছে। এই তো, এবার গাড়িটা থামলো। এখানে আমরা জড়োসড়ো হয়ে বসে থাকি। বিদ্যুতের আলোয় সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। ওইখানে গেলে হতো না? তা যাওয়া যেতে পারে, চলো যাই। কিন্তু গাড়োয়ান দাদা গেল কোথায়? আগে চলো, আমরা ওই ঘরে যাই। তারপর ঝড় থেমে গেলে ওনার খোঁজ করব। হ্যাঁ, চলো। ওরা রাতে বাড়ি ফিরলো না কেন কিছুই তো বুঝতে পারছি না। সুরেশ তো সুমিকে ছেড়ে এক রাতও কোথাও থাকেনি। দিদিরা তো আমার পেছনে পেছনে গরুর গাড়িতে করে আসছিল। সুরেশ দাদা আমায় বলল, তুই সাইকেলে করে আগে যা, আমরা পেছনে আসছি। আচ্ছা, তুমি কি ওদের আসতে দেখেছিলে? বেশ কিছুক্ষণ একসঙ্গে আসি, তারপর আমি আগে আগে আসতে থাকি আর পেছনে তাকাই। ওরা তো ঠিকই আমার পেছনে আসছিল। একটা সময় পর আর দেখতে পাই না। ওরা যে কোন রাস্তা দিয়ে আসছিল! জঙ্গলের রাস্তা দিয়ে আসতে গেলে তো বিপদে পড়বে। মাসিমা, আমি ওদের খোঁজ করতে বেরোই। দুজন মানুষ এমনভাবে উধাও হয়ে যাবে, সেটা তো মেনে নিতে পারছি না। সুমির জন্য তো আমিও যেতে পারছি না। না হলে আমিও তোমার সাথে যেতাম বাবা।
আমার দিদি বিয়ের দিন উধাও হয়ে গেল। আমি তো মেনে নিতে পারছি না। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে বিয়ে দেওয়া ঠিক হয়নি। এমন করে বলো না বাবা। নিশ্চয়ই রাত্রিবেলা বিপদে পড়ে কারোর বাড়িতে আশ্রয় নিয়েছিল। ওরা ঠিক চলে আসবে, দেখো। না বলে যে পারছি না মাসিমা। সুরে সুমিকে ছেড়ে একদম থাকতে পারে না গো। ওই মেয়েটাই বলতে পারে ওর জীবন। আমরা মা ছেলে মিলে তো ওই মেয়েটার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। আমি তাহলে দেখি ওদের খোঁজ পাই কিনা। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা কোথায়? চারিদিকে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। এখানে কেমন করে এলাম? আহ, এ তো কবরস্থান। এখানে তো ছোট একটা ঘর ছিল। গতকাল রাতে আমরা সেই ঘরে আশ্রয় নিয়েছিলাম। তুমি ঠিক বলেছ। আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না এখানে কেমন করে এলাম। একটা গরুর গাড়ি করে জঙ্গলের ভেতর দিয়ে আমরা আসছিলাম। তারপর হঠাৎ করে ঝড় শুরু হয়। এখানেই তো আমরা একটা ছোট ঘরে আশ্রয় নিয়েছিলাম। এবার সব কিছু মনে পড়েছে। ওইদিকে আমার গরুর গাড়িটা দাঁড়িয়েছিল। চলো দেখি গাড়িটা আছে কিনা। কই, গরুর গাড়ি তো কোথায় নেই। আমরা মনে হয় ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন। আমরা যে বেঁচে আছি এটাই অনেক। এখন তো বাড়ি যেতে হবে। সবাই আমাদের জন্য চিন্তা করছে। বাড়ি যে যাব, কিন্তু রাস্তাটা যে কোন দিকে? সামনের দিকে হাঁটতে হাঁটতে চলো দেখি। আমার আর হাঁটার শক্তি নেই গো। এক পা হাঁটতে গেলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। ওই তো বড় রাস্তা দেখা যাচ্ছে। বড় রাস্তায় উঠে বাড়ি চলে যেতে পারবো। যাক বাবা, অবশেষে রাস্তার খোঁজ পাওয়া গেল। একটু কষ্ট করে রাস্তা পর্যন্ত তোমাকে হেঁটে যেতে হবে। হ্যাঁ, হাঁটতে তো হবেই। জানি না মেয়েটা আমার কেমন আছে। মা একা একা ওকে কি করে সামলাচ্ছে কি জানি। এই 6 মাসে ওকে ছাড়া আমি এক রাতও কোথাও থাকিনি। এত চিন্তা করো না, সুমি নিশ্চয়ই ভালো আছে। এবার থেকে সুমির দায়িত্ব সব আমার। তোমার কথা শুনে শান্তি পেলাম। দেখতে দেখতে বিয়ের 1 মাস হয়ে গেল। তা বটে, আমি ভেবেছিলাম এই বাড়িতে তোর বিয়ে হলে অনেক সুখে থাকবি, কিন্তু আমি তোর কপালে সুখ কি জিনিস দেখলাম না। কি করে সুখে থাকবো? ঘাড়ে আমার দুটো বোঝা। ওর সুরেশ দাদার মাকে না হয় দেখলাম, কিন্তু এই 7 মাসের বাচ্চাকে আমি আর সামলাতে পারছি না। আমি বলি কি দিদি, এই বাচ্চাটাকে তুই জঙ্গলে ফেলে দিয়ে আয়, তাহলে দেখবি সারা জীবনের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাবি। তুই একদম ঠিক বলেছিস। বিয়ের দিন রাতে আমরা যে জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম, ওই জঙ্গলে রেখে আসবো। দিদি, কথাটা শুনতে যত সহজ লাগছে, কাজটা ততটাও সহজ না। কিন্তু একবার ভাব, এই বাচ্চাটা থাকলেই তোর জীবনটা কেমন হবে। তোর জীবনে সুখ বলে কিছু থাকবে না। আমি জানি, রাতে ঘুমোতে পারি না। বাচ্চাটা রাতে একদম ঘুমোয় না। ওকে সামলাতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। দাদার মাও তো বুড়ি, তোকে একা সব সামলাতে হয়। দুজনের দায়িত্ব পালন করতে গিয়ে আমি কবে অসুস্থ হয়ে পড়বো দেখিস।
দিদি, দয়া মায়া ত্যাগ করে নিজের কথা ভাব। ঠিক বলেছিস, নিজেই নিজেকে ভালো রাখতে হলে এই মেয়েকে জঙ্গলে রেখে আসা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। গভীর রাতে ঘুমন্ত সুমিকে আমরা জঙ্গলে রেখে আসব। একদম। মা, আমার সুমি দোলনায় নেই, ঘরের কোথাও নেই। তুমি কি সুমিকে নিয়ে গেছো? না তো, আমি কাল সন্ধ্যায় একবার সুমিকে কোলে নিয়েছিলাম, তারপর তো আর সুমিকে কোলে নিইনি। হো মা, হ্যাঁ, আমার মেয়ে কোথাও নেই। মেয়েকে ছাড়া আমি বাঁচবো না মা। তুই এমন পাগলের মতো কেন করছিস বাবা? দেখ, জয়া হয়তো সুমিকে কোলে নিয়ে পাড়াতেই গেছে। জয়া তো কলসি নিয়ে নদীতে গেছে। যাওয়ার সময় বলে গেল সুমি দোলনায় আছে, তুমি দেখো। আমি ঘরে গিয়ে দেখি দোলনা ফাঁকা। গোপালের ঘরে নেই তো? গোপালের ঘরেও নেই, গোপাল ঘুমাচ্ছে। কি হলো তাহলে? আমাদের পুটপুটে জাদুমণি কোথায় হারিয়ে গেল? বাবা, তুই খোঁজ কর। আমার কপালটাই খারাপ মা। সুমির মা চলে গেল, আর এবার সুমিও আমাকে ছেড়ে চলে গেল। তুই কাঁদিস না বাবা, কাঁদিস না। সুমির কিচ্ছু হবে না, দেখিস সুমি আমাদের কাছে ঠিক ফিরে আসবে। বাবা, কাঁদিস না। সুরেশ দাদা, কি হয়েছে? তোমরা এরকম করে কাঁদছো কেন? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতটুকু মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেছে। তাই কখনো হয়? বাচ্চা মেয়ে কোথায় যাবে? ঠিকমতো তো বুঝতেও শিখিনি। জানি না সৃষ্টিকর্তা আমাকে এত কষ্ট কেন দিচ্ছে। পুতুলের মতো মেয়েটা আমার। মুখটা খুব মায়াবী গো, সত্যি গো। এমন মায়াবী মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমার মেয়েকে খুঁজে না পেলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। গতকাল রাতে না আমার কানে একটা শিশুর কান্না ভেসে আসছিল। ঘরের বাইরে বেরিয়ে দেখি কালো ছায়া মতো দুজন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ভয়ে তো আমি ঘরের মধ্যে চলে গেছি। সেটাই তোমার মেয়ে ছিল কি না মনে পড়তে পারছি না। বুঝতে পেরেছি, আমার মেয়েকে কেউ চুরি করে নিয়ে গেছে। তবে যেই নিয়ে যাক, আমি তাকে খুঁজে বার করবই। এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। এখানে রাতে কেউ আসতে পারে না। শুনেছি রাতে এই জঙ্গলে কেউ আসলে সে আর জীবিত বাড়ি ফিরে যেতে পারে না। তুমি ঠিকই শুনেছ। এই জন্য তো ভয়ে জঙ্গলে কাঠ কাটতে আসতে পারি না। রিয়া, আমরা আর বেশি দূরে যাব না, এখান থেকে কাঠ কেটে চলে যাব। হ্যাঁ গো, তুমি কি কোনো বাচ্চার কান্না শুনতে পাচ্ছ? কই, আমার কানে তো কোনো শব্দ আসছে না। তুমি মনে হয় ভুল শুনেছ। ভুল নয়, খেয়াল করে শোনো, তাহলেই শুনতে পাবে। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। সামনের দিকে চলো, চলো তো দেখি। ওই গভীর জঙ্গলে কে কাঁদছে? কি বলছো তুমি? এই ভয়ঙ্কর জঙ্গলে সামনের দিকে যাওয়া নিরাপদ নয়। এই জঙ্গলে আমাদের মতো কাঠুরিয়ারা তাই ভয় আসতে পারে না। আর তুমি বলছো বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। আমার যাওয়ার দরকার নেই, আমি গিয়ে দেখছি। পুরুষ মানুষের এত কিসের ভয় বুঝি না বাপু। এত করে বলছো যখন, চলো গিয়ে দেখি। তবে বেশি দূর যেতে পারবে না। বাচ্চার কান্না আমি আরো জোরে জোরে শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় কাউকে তো দেখছি না। কান্নার শব্দ এবার আমিও শুনতে পাচ্ছি। কেউ আমাদের ভয় দেখাচ্ছে না তো? আমার তো সেটা মনে হচ্ছে না। জানো, কোনো শিশুর কান্না শুনলে আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। মনে হয় আমার মিতুল কাঁদছে।
আমাদের মিতুলের বয়স যখন মাত্র 6 মাস, তখন হঠাৎ করে জ্বর হয়ে পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে চলে গেল। সেদিনের কথা আর মনে করো না, মনে হলে আমার কষ্টে বুকটা ফেটে যায়। চলো চলো বাড়ি যাই, এখানে কেউ নেই। নেই মানে? ওই দেখো, আমাদের মিতুলের মতো একটা বাবু, কি সুন্দর ফুটফুটে বাবু, একেবারে চাঁদের মতো মুখ। আমি এই বাবুকে বাড়ি নিয়ে যাব। আজ থেকে এই আমার মিতুল। কি রে, এমন হাঁপাতে হাঁপাতে আসছিস কেন? তমাল কোথায়? সকালে ঘুম থেকে উঠে তমাল বলছিল মামার সাথে হাটে যাবে। তমাল তো আমার সঙ্গে কোথাও যায়নি। দেখ, তোর ছেলে কোথাও হয়তো চুরি ডাকাতি করতে গেছে। একদম বাজে কথা বলবি না। ওর বাবার কি পয়সার অভাব পড়েছে যে ওকে চুরি ডাকাতি করতে হবে? এখন বল দেখি, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, আজ সকালে সুরেশ দাদা আমাকে মতিলালের সঙ্গে দেখা করতে বলেছিল। আমি মতিলালের বাড়ি সাইকেল করে যাচ্ছিলাম, হঠাৎ করে কে যেন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। ওকে আবার কে ধাক্কা দিতে যাবে? তুই নিজেই সাইকেল থেকে পড়ে গিয়ে অন্য কাউকে দোষ দিচ্ছিস। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। আজ অবধি তোকে আমি কোনো কথা বিশ্বাস করাতে পারলাম না। কি করে বিশ্বাস করব? 20 বছর আগে তুই সুমিকে কোথায় ফেলে এসেছিলি আজও আমাকে বললি না। আবার সেই কথা, আমি আর কতবার বলবো সুমিকে ওই দিন আমি কোথাও নিয়ে যাইনি। কথা ছিল দুজন মিলে সুমিকে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে আসবো, কিন্তু তার আগেই সুমি উধাও হয়ে যায়। তুই এখন যা তো, কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি যাচ্ছি, কিন্তু আমার কথা তোকে একদিন না একদিন বিশ্বাস করতেই হবে। মিতুল কোথায়? ওকে ছাড়া যে আমি খেতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা থেকে আজ একবারও মেয়েটার মুখ দেখিনি। ও তো পুকুরে গেছে স্নান করতে। আমি এত করে বললাম পুকুরে স্নান করতে যাওয়ার কোনো দরকার নেই, আমার কথা কিছুতেই শুনলো না। তোমাকে না বলেছি মিতুলকে কোথাও যেতে দেবে না? সৃষ্টিকর্তা ওকে আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের উচিত ওকে রক্ষা করা। কি যে বলো না তুমি! 20 বছর ধরে ওকে আমরা চোখে চোখে রেখেছি, নিজের মেয়ের নামে ওর নাম রেখেছি। আমাদের জীবন থাকতে ওর কিছু হতে দেব না। আমার খুব ভয় হয় বুঝলে, মনে হয় ওকে যেভাবে পেয়েছি সেইভাবে আবার হারিয়ে যাবে না তো? এমন কথা আর একবারও মুখে আনবে না। মিতুলকে ছাড়া আমরা থাকতে পারবো না। এই জঙ্গলের পশ্চিম দিকে একটা কবরস্থান আছে, ভুলেও যেন মিতুল ওই দিকে কখনো না যায়। একবার ওই দিকে গেলে কখনো আর ফিরে আসতে পারবে না। আরে বাবা, যাবে না। আমাদের মিতুল কোথাও যায় না। আজকে জোর করেও পুকুরে স্নান করতে গেছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মিতুলের চিৎকার শোনা যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, হয়তো বিপদে পড়েছে। কেন যে ওকে পুকুরে যেতে দিলে? মিতুল তো কোথাও নেই। কোথায় গেল আমার মেয়ে? জলে ডুবে যায়নি তো? জলে ডুবে যাবে কেন? ও তো ভালো সাঁতার কাটতে পারে। মা মা মিতুল, মা মিতুল তুই কোথায়? আমাদের আমাদের এক্ষুনি জলে নামতে হবে। আমারও দিন শেষ হয়ে গেছে। যদি আমি কোনো অপরাধ করে থাকি
তোরা আমাকে ক্ষমা করে দিস। এ তুমি কি বলছো? তোমার জন্য এই বাড়িতে আসা হয়। তুমি না থাকলে আর হয়তো এই বাড়িতে কখনোই আসবো না। এক এক করে সবাই চলে যাবে। এ বাড়িতে থাকবে দুই ধ্বংসকারী। সুমি মারা যাওয়ার পর থেকে সুরেশ বাড়ি ছেড়ে চলে গেছে। শহরে বড় ব্যবসা করে, মাসে একবার বাড়ি আসে। তুমি এত অসুস্থ, সুরেশ দাদাকে খবর দিলে তো হয়। তোমাকে ভালো একটা ডাক্তার দেখানো দরকার। কে খবর দেবে? এ বাড়িতে আমার জন্য ভাবার কেউ নেই। তমাল দাদু ভাইও তো ঠিক মতন মানুষ হয়নি। হয়েছে, ওর মা আর আমার মামার মতো। গোপাল দাদা তো এই বাড়িটা নিজের করে নিয়েছে। এমন ভাব করে মনে হয় যেন বাড়িটা ওনার। জয়া তো বলে গোপাল ছিল বলেই নাকি ব্যবসাটার এত উন্নতি হয়েছে। আবার তোর সুরেশ দাদা বাড়ি ফিরেই বলে ও নাকি কোনো কাজই করে না। মাসিমা, আমি তাহলে এখন আসি, কাল আবার আসবো, কেমন? আর একটু থাক। হঠাৎ করে আমার বুকে কেমন যেন ব্যথা করছে রে। তোর সুরেশ দাদাকে একটু খবর দিতে পারবি? সেই নয় দেওয়া যাবে। আমি বাড়ি গিয়ে আমার ছেলেকে সুরেশ দাদার কাছে পাঠিয়ে দেব। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম আমারও হবে না রে। কেমন যেন আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছে। এত কষ্ট আমার আগে কখনো হয়নি রে মা। আমি এখন কি করব? জয়া বৌদি, ও জয়া বৌদি, দেখো না একটু মাসিমা কেমন একটা করছেন। ও আসবে না, ও আমাদের ঘরে আসে না। মাঝে এসে খাবার দিয়ে যায়, সেই খাবার আমি 2 দিন ধরে খাই। মা ললিতা, তুই আমাকে একটু জল খাওয়াবি রে মা? আচ্ছা মাসিমা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি এখানে কেন? আমাকে এখানে কে নিয়ে এলো? আমি তো পুকুরে স্নান করতে নেমেছিলাম। মিতুল, তুই 2 দিন ধরে তোকে আমরা পাগলের মতো খুঁজছি। জঙ্গলের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তোকে খুঁজিনি। এখন আমাকে বল তো, এখানে কেমন করে এলি? আমি পুকুরে স্নান করছিলাম, তারপর কে যেন আমার পা ধরে জলের গভীরে নিয়ে যায়। এরপর আমি আর কিছু মনে করতে পারছি না। তুই আর কোনোদিন বাড়ি থেকে বাইরে বেরোবি না। জানিস তো, এই এলাকা একদম ভালো না। যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। মনে হচ্ছিল একটু আগে আমার মাথার পাশে কেউ বসেছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু আমি চোখ খুলে দেখি কেউ নেই। ওই, এখানে কেউ তো ছিল না। তুই হয়তো স্বপ্ন দেখছিলি। তবে তোর মাথায় গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। আশেপাশে তো কোনো গোলাপ গাছ নেই। আমি নিশ্চিত এখানে কেউ ছিল। তাহলে গেল কোথায়? আচ্ছা, এ বিষয়ে এখন চিন্তা করতে হবে না। আগে বাড়ি চল, তারপর ভেবে দেখা যাবে। ও বাবা, তুমি আশেপাশে দেখো তো কেউ আছে কি না। আমার মনে হয় কেউ এখানে কোথাও লুকিয়ে আছে। রাত হয়ে গেছে, এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না। তোর মা এই 2 দিনে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। গোলাপের পাপড়ি আমার মাথায় কে দিল? আমার খুব জানতে ইচ্ছা করছে। আচ্ছা বাবা, আমি দেখছি। জেদ করিস না মা। ও বাবা, রাগ করছো কেন? ঠিক আছে,
চলো বাড়ি যাই। আমার মা অনেক কষ্ট নিয়ে চলে গেছে। সুমি হারিয়ে যাওয়ার পর থেকে কোনো দিন আমার মা ভালো থাকেনি। কি সব বলছো তুমি? মা কষ্ট নিয়ে মারা যাবে কেন? আমি কি মায়ের যত্ন আত্তি কম করেছি? সব সময় মায়ের পাশে থাকছি। আমি তো বাড়িতে থাকি না, কি করে বুঝবো তুমি মায়ের যত্ন করেছো? বুঝতে পেরেছি, তুমি আমাকে সন্দেহ করছো। থাক, এখন এসব কথা থাক। তমাল কোথায়? সারাদিন তো বাড়িতেও থাকে না, এদিক ওদিক আড্ডা দিয়ে বেড়ায়। আমার কাজে সাহায্য তো করতে পারে। একা একা ব্যবসা সামলানো আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তমাল ব্যবসার কি বোঝে? বয়স হোক, তারপর সব কিছু বুঝে নেবে। গোপাল তো তোমাকে সাহায্য করে। ছাই সাহায্য করে, দুদিন পর পর আমার কাছে যায় টাকা চাইতে, টাকা নিয়ে নেশা করে। ওর জন্য তো আমার মান সম্মান চলে যাচ্ছে। কই, আমার ভাইকে তো কোনোদিন নেশা করতে দেখিনি। তুমি আমার ভাইয়ের সম্পর্কে যা তা বলতে পারো না। নেশা কি তোমার সামনে করে? এদিকে তমালকে তো ঠিক মতো মানুষ করতে পারোনি। ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। না, বাঁচাও! গোপাল চিৎকার করছে কেন? চলো তো ওর ঘরে গিয়ে দেখি, বিপদে পড়লো কিনা কি জানি। এই গোপাল, কি হয়েছে তোর? ভাই, ওর কি হলো? দেখো, গোপালের মুখ দিয়ে লালা পড়ছে। হঠাৎ করে কি এমন হলো? গোপালকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি গোপালের পাশে বসো, আমি গাড়ি নিয়ে আসি। সুমিমা, ঘুমাচ্ছিস? ঘুম থেকে উঠে দেখ, আমি এসেছি। ওকে যে এবার নিজের অধিকার বুঝে নিতে হবে। কে আপনি? এত রাতে এখানে কি করে এলেন? আপনি আমাকে সুমি বলে ডাকছেন কেন? আমার নাম তো মিতুল। তোর পাশে একটু বসি। এই স্পর্শ আমি আগেও পেয়েছি। আপনার হাতের স্পর্শে আমার ঘুম আসছে। একটু জেগে থাক মা, ওকে আমি দু চোখ ভরে একটু দেখি। তোর মুখটা কি সুন্দর মায়াবী। আপনি কে? আপনার পরিচয় আমাকে দিচ্ছেন না কেন? আপনি পরিচয় না দিলে আমি কথা বলবো না। আমার পরিচয় ওকে এখন দিতে পারবো না। ঠিক সময় হলে সব জানতে পারবি। তবে সময় এসেছে তোর নিজের অধিকার বুঝে নেওয়ার। কি বলছেন আপনি? আমি আবার কিসের অধিকার বুঝে নেব? আপনি আমাকে সবটা খুলে বলুন। তুই আমার কাছে কিছুই জানতে চাস না। আমি আমি উত্তর দিতে পারবো না। মা সুমি, আমার আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমি আসি। আপনি উত্তর না দিয়ে কোথাও যাবেন না। বলুন আপনি কে? আমাকে যেতে দে মা, নইলে বিপদ হয়ে যাবে। এখন যদি যেতে না দিস, আমি তোর কাছে আর আসতে পারবো না। এ কি, আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? আপনার চোখ দিয়ে আগুন বার হচ্ছে। এবার এবার আমাকে যেতেই হবে। তুই আর বাধা দিস না। আমি এখন আসি। তোর সাথে আবার দেখা হবে। যাবেন না। এই তমাল, ওঠ। এত বেলা অবধি ঘুমোলে কি করে চলবে? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? তোমার জন্য ঠিকমতো ঘুমাতে পারলাম না। গতকাল রাতে কার সাইকেলে করে বাড়ি এসেছিলি? রাতে তোকে কিছু বলিনি, কিন্তু এখন আমাকে উত্তর দিতে হবে। আচ্ছা বাবা, তুমি শহরে কবে যাবে? আগে তো তোমাকে এতদিন বাড়ি থাকতে দেখিনি। তুমি শহরে চলে গেলে শান্তিতে থাকতে পারবো। আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না।
সাইকেলটা কার? কার আবার? আমার সাইকেল। তোর মানে এত টাকা তুই কোথায় পেয়েছিস? আমি তো তোকে এত টাকা দিইনি। তুই আর কোনোদিন সাইকেল চালাবি না। তুমি বললেই হলো, আমার অনেক শখের সাইকেল। বাবা, তুমি যাও তো, আমি একটু ঘুমাবো। তুই আমার সাথে শহরে যাবি। আজ থেকে ব্যবসা দেখাশোনা করবি। দিন দিন তো অমানুষ হচ্ছিস। বাবা, তুমি আমাকে এইভাবে বলতে পারো না। তুমি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করো। এখন থেকে তোকে আমি শাসন করব, নইলে আরও অধঃপতনে চলে যাবি। তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে নে। আজকে আমি তোকে নিয়ে যাব। তুমি যাও তো, তোমার ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগছে না। ও মা, এদিকে এসো তো, তোমার সাথে কথা আছে। তোর মা ডাক্তারের কাছে গেছে। তোর মামা অসুস্থ, সেখানে আছে। আসতে বিকেল হবে। যা কথা বলার আমার সাথে বল। মা সাইকেল কেনার জন্য যা টাকা দিয়েছিল তাতে হয়নি। আমি বাকি টাকাটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার করেছি। তোর বন্ধুর টাকা আমি দিয়ে দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে শহরে যেতে হবে। ঠিক আছে, যাব। তোর যা অবস্থা হয়েছিল, ভেবেছিলাম আর কোনো দিন সুস্থ হতে পারবি না। এবার থেকে একটু সাবধানে থাকিস। আমি তো সাবধানেই থাকি, কিন্তু আমার সঙ্গে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এবার বল তো, সেই দিন তোর সাথে কি এমন হয়েছিল? আমি ঘুম থেকে উঠে জল খাবো বলে জলের বোতলটা হাতে নিয়েছিলাম। ঠিক তখন পিছন থেকে আমার গলাকে যেন চেপে ধরেছিল। কে চেপে ধরবে? আমাদের বাড়িতে বাইরের কেউ তো আসে না। নেশা করতে করতে তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার কথা তুই একদম বিশ্বাস করতে চাস না। আমার মতো অবস্থা যেদিন তোর হবে সেদিন ঠিকই বুঝতে পারবি। ভ্যানটা কেমন যেন আস্তে আস্তে যাচ্ছে। রাত অনেক হলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ও দাদা, একটু জোরে চালান। এত আস্তে চালালে বাড়ি যাবে কখন? আপনি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? সামনের রাস্তা দিয়ে চলুন। সামনে তো একটা বট গাছ। আপনি গাছের সামনে ভ্যান দাঁড় করিয়ে রাখলেন কেন? দিদি দেখ, কে যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। কে আপনি? এত রাতে ওইখানে কি করছেন? আমাকে তুই চিনতে পারছিস না? তুমি তুমি বেঁচে আছো? কে উনি? জানি নাকি। দাদা, ভ্যান ঘোরান, আমরা বাড়ি যাব। দাদা, আমার কথা আপনার কানে যাচ্ছে না? ভ্যান কোথাও যাবে না। আমি অনুমতি না দিলে এই ভ্যান যাবে না। গোপাল, আমি তোকে আজ শেষ করবই। তোর দিদিকেও শেষ করব। ভালো চাও তো এখনই চলে যাও, নইলে ঠিক 20 বছর আগে যা হয়েছিল আজও তাই হবে। আজকে আমার সময় হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, আবার ফিরে আসবো। গোপাল দেখ, ওনার মুখ দিয়ে রক্ত পড়ছে। উনি তো উধাও হয়ে গেলেন। দাদা, এবার চলুন। আরে ললিতা যে, এত সকালে কোথায় যাচ্ছিস? তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, আমাকে আর যেতে হলো না। কিছু বলবি? আমরা একেবারের জন্য শহরে চলে যাচ্ছি। গ্রামে আর কখনো ফিরবো না। আমার ছেলেকে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়েছি। ছেলেটা আমার পড়াশোনায় তো খুব ভালো। সে তো ভালো কথা, কিন্তু তোরা কেন চলে যাবি? তোর ছেলেকে তো হোস্টেলে দিতে পারিস। আজকালের ছেলে হোস্টেলে থাকলে যদি বিগড়ে টিগড়ে যায়, ওই জন্যই আমরা ওই ভয়ে খুব পাচ্ছি আর কি। তাই আমি আর ওর বাবা একসঙ্গেই ওকে নিয়ে চলে যাচ্ছি। ভালো সিদ্ধান্ত নিয়েছিস। দেখবি তোর ছেলে একদিন বড় চাকরি করবে। আমার ছেলেকে আশীর্বাদ করো দাদা, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে।
নিশ্চয়ই। শহরে চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা জানানো দরকার। আমার কথা শুনে তুমি কিন্তু আমায় ভুল বুঝো না। কি বলতে চাস বল। মাসিমা বেঁচে থাকতে যদি তুমি এই গ্রামে নিয়মিত থাকতে, তাহলে হয়তো উনি এভাবে সবাইকে ছেড়ে এই বয়সে চলে যেতেন না। চিকিৎসা আর খাওয়ার অভাবে মাসিমা তো আমাদের ছেড়ে। আমি অনেকটা বুঝতে পেরেছিলাম, কিন্তু মা খাওয়ার কষ্ট পেয়েছে এটা কখনো ভাবতে পারিনি। তুই আমাকে কথাটা বলে ভালো করেছিস। দাদা, এবার তাহলে আমি আসি। হ্যাঁ, খুব ভালো থেকো, যত্ন নিও নিজের। তমাল, বাড়ি চল। খুব চিন্তায় আছি গো। মিতুল আজকাল কেমন যেন অস্বাভাবিক আচরণ করে। ও নাকি রোজ রাতে কাকে দেখে। আমারও খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে মিতুল আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। সৃষ্টিকর্তা ওকে আমাদের দিয়ে আবার নিয়ে যাবে। নিয়েই যদি যাবে তাহলে দেওয়ার কি দরকার ছিল বলো? মিতুলকে পেয়ে আমরা নিজের মেয়ের কথা ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের মিতুল ফিরে এসেছে। আসতে বলো, আসতে বলো। মিতুল শুনতে পাবে। ও যদি জানতে পারে ও আমাদের মেয়ে না, তাহলে খুব কষ্ট পাবে। মিতুল ঘুমাচ্ছে। মেয়েটা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। আমি বলি কি, আমাদের দূরে কোথাও চলে যাওয়া উচিত। এই ভয়ঙ্কর জঙ্গলের পাশে আমাদের থাকার দরকার নেই। যেতে পারলে তো ভালোই হয়, কিন্তু কোথায় যাব? আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই যে তাদের বাড়িতে গিয়ে উঠব। শ্যামনগরে আমার এক পিসিমা আছে, আমরা সেখানে কিছুদিন গিয়ে থাকতে পারি। ভেবে দেখি কি করা যায়। যতদিন না সুমি নিজের অধিকার ফিরে পাবে, ততদিন তোমরা কোথাও যেতে পারবে না। সুমিকে নিয়ে যদি কোথাও চলে যাও, তোমাদের বিপদ হবে। কে আপনি? হঠাৎ করে কোথা থেকে এলেন? আরে সুমিকে? সুমিকে বুঝতে পারছো না? আমি তোমাদের হাতে যাকে তুলে দিয়েছিলাম, সেই সুমি। যদি এই জায়গা ত্যাগ করো, সুমি আর তোমাদের থাকবে না। কোথায় চলে গেলেন উনি? কোথাও তো দেখতে পাচ্ছি না। উনি আমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেলেন। হয়তো ওনার সাথে মিতুলের কোনো সম্পর্ক আছে। হতে পারে। আজ আবার কি হলো? তোমাদের দুই ভাই বোনকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু তোমরা এখনো পড়ে আছো এখানে। তোমাদের লজ্জা বলে কিছু নেই। তুমি দেখছো না গোপাল কষ্ট পাচ্ছে, তারপরও এমন কথা কি করে বলো? আমার মাকে তোমরা মেরেছো, খাবার কষ্ট দিয়েছো। তোমাদের প্রতি আমার কোনো দয়া মায়া নেই। ভাই, তোর এই অবস্থা হলো কি করে? আমি তোকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না দিদি। সে আমাকে জখম করে দিয়ে গেছে। আমি আর বাঁচব না। কে এসেছিল? মায়া, ওই যে সেদিন গাছতলায় দাঁড়িয়েছিল, ওই মেয়েটা। কে ছিল ওই মেয়েটা? তুই ওকে চিনিস কেমন করে? উনি মনীষা দিদি। মনীষা? মনীষা তো সুমির মায়ের নাম। মনীষাকে তো তোর চেনার কথা নয়। দিদির ছোট ভাই জয় আমার খুব কাছের বন্ধু ছিল। জয় প্রায় তোমার কথা বলতো, তোমার অনেক টাকা আছে এসব বলতো। তারপর কি হয়েছিল? আমি প্রায় জয়দের বাড়িতে যেতাম। তারপর একদিন মনীষা দিদি সুমিকে নিয়ে যায় জয়দের বাড়িতে। আমি সুযোগে ছিলাম মনীষা দিদিকে মেরে আমার দিদির সাথে তোমাকে বিয়ে দেওয়ার। তারপর কি হয়েছিল সেটা আগে বল। তারপর মনীষা দিদি সুমিকে ঘুম পাড়িয়ে যখন বাইরে আসে, আমি তখন দিদির ঘরে গিয়ে জলের বোতলে বিষ মিশিয়ে দিই।
সবাই জানতো দিদি অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু সেটা ভুল ছিল। জয় তার দিদির মৃত্যু শোক সইতে না পেরে দেশ ছেড়ে চলে যায়, আজও ফিরে আসেনি। তারপর তোমাদের বিয়ে হয়ে যায়। আমি আর দিদি মিলে সুমিকে সরাতে চেয়েছিলাম, কিন্তু সুমির কোনো ক্ষতি আমরা করতে পারিনি। তার আগেই সুমি উধাও হয়ে যায়। বেঈমান, তোমাদের আমি কখনো ক্ষমা করব না। ভাই, কথা বল ভাই, ভাই। কোথায় আপনি? আমাকে এখানে আসতে বলেছেন? এই তো মা, আমি চলে এসেছি। এটা নে, এটা নিয়ে গলায় পর। এটাতে তোর জন্ম পরিচয় লুকিয়ে আছে। আপনি এমন রহস্য করে কথা বলেন কেন? যা বলার সরাসরি বলুন তো। আমি এখানে এসেছি, আমার বাবা মা জানতে পারলে কষ্ট পাবে। ওইদিকে তাকিয়ে দেখ, কে আসছে। আমি তো ওনাকে চিনি না। কে উনি? আপনার কথার মধ্যে সব সময় রহস্য খুঁজে পাই। আজকে সব রহস্যের জট খুলে যাবে মা, একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাক। মনীষা, তুমি তুমি বেঁচে আছো? তোমাকে দেখে আমার কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না মনীষা। জানো মনীষা, একটা দমকা হাওয়া আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। এই দেখো আমাদের মেয়ে। ওই শয়তান দুজন আমাদের মেয়েকে শেষ করে দিতে চেয়েছিল। আমি আমি মেয়েকে তুলে নিয়ে এসেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এসব কি বলছেন? মারে, আমি তোকে এই জঙ্গলে ফেলে রেখেছিলাম। এমন জায়গায় তোকে রেখেছিলাম যাতে মনোজ আর রিয়া তোকে নিয়ে যেতে পারে। সুমি, সুমি মা আমার, চল আমরা বাড়ি যাই। মনীষা, তুমিও চলো। আমি যে যেতে পারবো না। এই জগতে আমার যে কোনো ঠাঁই নেই। আমি আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেটা আমার নেওয়া হয়ে গেছে। জয়ার সাথে আমার যেদিন বিয়ে হয়েছিল, ওই রাতে আমাদের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। এখন আমি বুঝতে পারছি ওই ঘটনার পেছনে তোমার হাত ছিল। তুমি ঠিক বলেছ। শোনো, তোমাদের সাথে আমার আর কোনো দিনও দেখা হবে না। আমি চললাম। মা সুমি, ভালো থাকিস। মা, চলে যেও না। আমি যে আর থাকতে পারবো না রে। মা সুমি, বাড়ি চল মা। আমি তোমার সাথে যেতে পারবো না। আমার বাবা মা আছে, তাদের ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, আমি তোর বাবা মার সাথে দেখা করব। চলো। তমাল, তোর দিদি, এখন থেকে তোরা দুজনেই আমার সব কিছু। বাবা, ছোট থেকে যদি তোমার সাথে থাকতে পারতাম তাহলে মানুষের মতো মানুষ হতে পারতাম। তোকে তোর মা ঠিক মতো শাসন করেনি, তবে আমি তোকে এখন থেকে শাসন করব। সন্তানদের ভালোবাসার পাশাপাশি শাসন করারও দরকার আছে। তুমি যা বলবে আজ থেকে আমি তাই শুনবো বাবা। বাবা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বাবা, তবে তোর মাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। তোর মা ঘরে আছে, একটু পরে পুলিশ এসে তোর মাকে নিয়ে যাবে। বাবা মাকে ক্ষমা করে দিলে হয় না? না মা, ক্ষমা করা যাবে না। কয়েকদিন তো হলো আমরা আপনাদের বাড়িতে আছি, আজ আমরা চলে যেতে চাই।
অনুমতি দিলে এখনই যাব। আপনাদের আমি যেতে দেব না, এটা আপনাদেরও বাড়ি। না 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 না, তা তা হয় না। নিজের বাড়ি ছেড়ে এখানে থাকতে পারবো না। আমিও যাব তোমাদের সাথে। চলো বাড়ি যাই। তুই যাবি? কি যে বলো না, আমার বাড়ি আমি যাব না? বাবা মা, চলো আমাদের জায়গায় আমরা ফিরে যাই। মারে, তোরা এখানে থেকে গেলে খুবই ভালো হতো রে। আমি মাঝে মাঝে বাবা মাকে নিয়ে এখানে আসবো বাবা। ভাই তমাল, বাবার খেয়াল রাখিস। ঠিক আছে দিদি।